ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার ৬ শ্রেণীর জমি দখল উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে ৬ শ্রেণীর জমি দখল উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনার ভিতরে এমন ৬ শ্রেণীর জমি পড়ে থাকে বা এই ৬ শ্রেণীর জমির আওতাভুক্ত ভূমি মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করেও আপনার জমি টিকাতে পারবেন না। এক নম্বরে সরকারের পক্ষ থেকে যে জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেটা হচ্ছে রেকর্ডের ভুল। সাধারণত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রেকর্ডগুলো পরিচালনা করা হয়েছে। সর্বপ্রথম ব্রিটিশ সরকার, ওনারা 1888 থেকে 1940 সালের ভিতরে সিএস রেকর্ড পরিচালনা করেছিল। এরপর ব্রিটিশ সরকার বিতাড়িত হয়ে গেলে পাকিস্তান সরকার ক্ষমতায় আসে এবং পাকিস্তান সরকার যখন দেখলো যে দেশে জমিদারি প্রথা চালু রয়েছে, যেটা সম্পূর্ণ অন্যায়, এই অন্যায় থেকে ভূমি নাগরিকদেরকে রক্ষা করার জন্য এবং প্রকৃত ভূমি মালিক যারা তাদেরকে মালিকানা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য, দালিলিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ওনারা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 পাশ করেন এবং এই আইনের মাধ্যমে 1956 থেকে 62 সালের ভিতরে সমগ্র বাংলাদেশে স্টেট অ্যাকুইজিশন সার্ভে পরিচালনা করা হয়, অর্থাৎ এসএ সার্ভে, সংক্ষেপে আমরা যেটা জানি এসএ সার্ভে পরিচালনা করা হয়। কোথাও কোথাও আরওআর বলে, কোথাও কোথাও এমওআরও বলে, অর্থাৎ বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এই রেকর্ডগুলো পরিচালিত হয়েছিল। আবার কোথাও কোথাও পিএস সার্ভে বলে, অর্থাৎ পাকিস্তান সার্ভেও বলে থাকে। তো মূল কথা হচ্ছে যে এই সার্ভেটার উদ্দেশ্য ছিল ভূমি মালিকদেরকে সঠিক মালিকানা প্রদান করা। এরপর বাংলাদেশ সরকার আরএস সার্ভে পরিচালনা করে, আবার কোথাও বিএস সার্ভে, বিআরএস সার্ভে, বিভিন্ন নামে এই সার্ভেগুলো পরিচালিত হয়ে। কিন্তু এই সার্ভেগুলোর উদ্দেশ্য ছিল সঠিকভাবে জমির মালিকদের নামে রেকর্ড করা। কিন্তু দেখা যায় যে এই রেকর্ডের সময় কিছু কিছু ভূমি মালিক তারা ভুলক্রমে জমির মালিকানা লাভ করেছে এবং অবৈধভাবে জমির মালিকানা লাভ করেছে। যারা এ ধরনের অবৈধভাবে জমির মালিকানা লাভ করেছিল, ওই সময় রেকর্ড কারিগরকে ব্যবহার করার মাধ্যমে বা জমির প্রকৃত মালিকদেরকে ঠকানোর মাধ্যমে তাদের এখন জমি ছেড়ে দিতে হবে। যদি জমিটা তাদের দখলেও থাকে, তাহলে তারা কিন্তু এখন তাদের জমি দখলে রাখতে পারবে না। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি সম্পর্কে তারা ইতিমধ্যে ওয়াকিবহাল এবং তারা এই বিষয়টি সাধারণ ভূমি মালিক যারা রয়েছে, অর্থাৎ প্রকৃত অ্যাকচুয়াল ল্যান্ড ওনার যিনি রয়েছেন, তিনাকে এখন ভূমিকা পালন করতে হবে এবং এই সুযোগে যদি তার সাথে এ ধরনের অন্যায় হয়ে থাকে, তাহলে তেনাকে একটা অভিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে একটি মামলা দায়ের করতে হবে। অর্থাৎ উনি যে প্রকৃত মালিক, ওনার এই মালিকানা নিশ্চিতকরণের জন্য ওনার কোর্টে দ্বারস্থ হতে হবে এবং একটা মামলা দায়ের করতে হবে। এবং সেই মামলার আলোকে উনি খুব সহজে মাত্র 1 থেকে 2 বছরের ভিতরে রেকর্ডে যে ভুল হয়েছিল, রেকর্ড কারিগণ স্ব-ইচ্ছা প্রণোদিতভাবে হোক আর কারোর দ্বারা প্ররোচিত হয়ে বা ঘুষ দুর্নীতির কাছে মাথা নত করে যদি এ ধরনের অন্যায় করে থাকে, তাহলে এখন সেই জমি দখলমুক্ত করা হবে এবং পাশাপাশি দ্রুত রেকর্ড সংশোধন করে প্রকৃত মালিকের কাছে ওই জমি হস্তান্তর করা হবে। এবং যে ব্যক্তি এ ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত ছিল, তাকে হয়রানিমূলক এবং প্রতারণামূলক মামলার আওতাভুক্ত করে তাকে আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে, অর্থাৎ তাকেও কিন্তু এমনি ছেড়ে দেওয়া হবে না। তাহলে অবশ্যই ভিউয়ার্স, এটা মনে রাখবেন যে যদি আপনার সাথে এ ধরনের কোনো অন্যায় পূর্বে হয়ে থাকে বা রিসেন্টলিও যদি এ ধরনের বা লেটেস্ট রেকর্ডও যদি হয়ে থাকে, তাহলেও আপনি কিন্তু এখন এই প্রতিবিধান পাওয়ার জন্য আপনি কোর্টের দ্বারস্থ হন এবং একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে আপনি মামলা দায়ের করেন। খুব দ্রুতই আপনি এই মামলা নিষ্পত্তি করে বা চূড়ান্ত রায় পাওয়ার মাধ্যমে আপনি আপনার জমি দখল উদ্ধার করতে সক্ষম হবেন। দ্বিতীয় পর্যায়ে সরকারের পক্ষ থেকে যে জমি দখল উদ্ধার করা হচ্ছে সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি। সাধারণত বাংলাদেশে যে অর্পিত সম্পত্তিগুলো আছে, যেটাকে আমরা ইংলিশে ভেস্টেড প্রপার্টি বলি, অর্থাৎ ভিপি প্রপার্টি বলি। পূর্বে এটাকে এনিমি প্রপার্টিও বলা হতো, অর্থাৎ শত্রু সম্পত্তি। পরবর্তীতে এই সম্পত্তিকে এক নামের আওতাভুক্ত করা হয়েছে, অর্থাৎ পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তির নাম দেওয়া হয়েছে। এই অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তিগুলো যারা প্রকৃত মালিক, তারা এখন দেশের বাইরে অবস্থান করলেও তারা তাদের এই জমি ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ তাদের জন্য তৈরি হয়েছে। যদি পূর্বে সরকারের পক্ষ থেকে যে সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ অর্পিত সম্পত্তি যেগুলো খ তফসিলভুক্ত, সেই খ তফসিলভুক্ত সম্পত্তি সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ভূমি নাগরিকের উদ্দেশ্যে বলা হয়েছিল যে নামজারি করে নেওয়ার জন্য। যারা নামজারি করে নিয়েছে তাদের জমির মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ তারা অর্পিত সম্পত্তি ভুলক্রমে ক্রয় করলেও তারা প্রকৃত মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিল, যার কারণে তাদের ওই সম্পত্তি নিয়ে কোনো ধরনের অসুবিধা নেই এবং তারা ইতিমধ্যে নামজারি করে নেওয়ার মাধ্যমে সেই জমির খাজনাও প্রদান করছে, তাদেরকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। কিন্তু এখনও যারা নামজারি করেনি বা সরকার প্রদত্ত সুযোগ গ্রহণ করে এখনও যারা অর্পিত সম্পত্তির খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো নিজেরা নামজারি করে নিতে সক্ষম হয়নি, তাদেরকে এখন সমস্যার ভিতরে পড়তে হবে।
যদি তারা যথার্থ প্রমাণগুলো না দেখাতে পারে বা অতি দ্রুত যদি নামজারি করে নিতে সক্ষম না হয় বা মিউটেশন করে নিতে সক্ষম না হয়, তাহলে তাদেরকে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে যদি সম্পত্তি দেওয়ার মতো প্রকৃত মালিক না পাওয়া যায়। এছাড়া আরও একটি বিষয়, সবারই যে খ তফসিলভুক্ত সম্পত্তি তা নয়, অনেকের ক তফসিলভুক্ত সম্পত্তি রয়েছে। যাদের ক তফসিলভুক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি ক তফসিলভুক্ত, তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ অভিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে তাদেরকে মামলা দায়ের করতে হবে এবং তাদের মামলায় প্রমাণ করতে হবে যে সম্পত্তির প্রকৃত মালিক তারা, তাদের এই সম্পত্তি অর্পিত সম্পত্তি নয় বা এই সম্পত্তি তাদের প্রকৃত অর্থে ক্রয়কৃত সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি। এটা তাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য অবশ্যই তাদের বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে এবং একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে বা একজন অভিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হয়ে তাকে মামলা দায়ের করতে হবে। আপনি যদি একজন অভিজ্ঞতা সম্পন্ন, একজন এক্সপেরিয়েন্সড বা একজন ইফিসিয়েন্ট দক্ষ একজন আইনজীবী শরণাপন্ন হতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত মামলা নিষ্পত্তি করে আপনার জমিটা আপনি নিট অ্যান্ড ক্লিন রেখে দিতে সক্ষম হবেন। তৃতীয় পর্যায়ে যে জমি সরকারের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে সেটা হচ্ছে বন বিভাগের সম্পত্তি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা 12,000 একর সম্পত্তি ইতিমধ্যে বাংলাদেশ সরকার পক্ষ থেকে বন বিভাগের হাতে সমর্পণ করা হচ্ছে। এই 12,000 একর সম্পত্তি বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিদস্যু বা বিভিন্ন ব্যক্তি তারা অন্যায়মূলকভাবে জোর জবরদখল করে এখানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছিল, বিভিন্ন বাণিজ্যিক এলাকা তারা এখানে তৈরি করেছিল, এমনকি পাশাপাশি আবাসিক এলাকাও তৈরি করেছিল। কিন্তু এই জমিগুলো বন বিভাগের সম্পত্তি, তাই বন বিভাগের সম্পত্তি এটা বন বিভাগের দায়িত্বেই থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান নিজে উপস্থিত হয়ে এই উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করছে এবং যারা এই ধরনের ন্যাক্কারজনক অন্যায়ের সাথে জড়িত তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। চতুর্থ পর্যায়ে সিকস্তি ও পয়স্তি জমি। সাধারণত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া জমিকে সিকস্তি বলা হয় এবং নদীতে নতুন চর জেগে উঠলে সেই জমিকে পয়স্তি বলা হয়। কিন্তু এই সিকস্তি ও পয়স্তি জমির কিছু নির্দিষ্ট আইন আছে। কোনো ব্যক্তি মালিকানাধীন জমি যদি সিকস্তি হয়, সেক্ষেত্রে আগামী 30 বছরের ভিতরে, অর্থাৎ যেদিন সিকস্তি হয়েছে ওই তারিখ থেকে যদি আগামী 30 দিনের ভিতরে নদীগর্ভে নতুন করে বা সেই জায়গাতে যদি চর জাগ্রত না হয়, তাহলে ওই জমি কোনোভাবে প্রকৃত মালিক যিনি তিনি রিটার্ন পাবেন না। কিন্তু 30 বছরের ভিতরে যদি সেখানে চর জেগে ওঠে, তাহলে ওই ব্যক্তি ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে ভূমি অফিস থেকে পারমিশন নিয়ে খাজনা প্রদান করে ওই জমির মালিকানা উনি নিজে গ্রহণ করতে পারবেন। এবং 30 বছরের পরেও যদি তিনি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে বন্দোবস্ত নিতে পারেন, তাহলে তিনি বন্দোবস্ত নিতে পারবেন, কিন্তু মালিকানা তিনি আর রিটার্ন নিতে পারবেন না। কেননা সিকস্তি ও পয়স্তি জমির 30 বছরের ভিতরে যদি সেখানে নতুন করে চর জাগ্রত হয় বা জেগে ওঠে, তাহলে কেবল উনি ওনার মালিকানা পুনরায় লাভ করতে সক্ষম হবেন। কিন্তু 30 বছরের পরে হলে উনি বন্দোবস্ত নিতে পারবেন, অর্থাৎ ভোগ দখলের অধিকার গ্রহণ করতে পারবেন, কিন্তু জমির প্রকৃত মালিক হয়ে তিনি জমিটা হস্তান্তরের যোগ্যতা পাবেন না। তাহলে সিকস্তি পয়স্তি জমি যদি কারো ভিতরে থেকে থাকে, এই সিকস্তি পয়স্তি জমিগুলো সরকারের পক্ষ থেকে এখন উদ্ধার অভিযানের আওতাভুক্ত নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক ব্যক্তি আছে তারা দিয়ারা জরিপের সময়ও ভুল তথ্য দেওয়ার মাধ্যমে এই জমিগুলো নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। তাদেরকে এখন এই বিপদের মুখোমুখি হতে হবে। এমনকি একের পর এক চর জেগে উঠছে, আর সেই চর যারা অবৈধভাবে দখল করে নিয়েছে লাঠিয়াল বাহিনী দিয়ে, তারাও এখন আর এই চর নিজেরা দখল করে নিতে সক্ষম হবে না। পূর্বে যদি দখল করে থাকে তাদেরকে এখন দখল ছেড়ে দিতে হবে। পঞ্চম পর্যায়ে যে জমি সরকারের পক্ষ থেকে দখল উদ্ধার কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে পারিবারিক সম্পত্তি। পারিবারিক অনেক সম্পত্তি বাংলাদেশে রয়েছে, যে সম্পত্তিগুলো উত্তরাধিকার দিক থেকে বিভিন্ন ওয়ারিশরা লাভ করে। মূলত বাংলাদেশ এখনও অনুন্নত দেশ হওয়ার কারণে এই দেশে শিক্ষাদীক্ষা এবং ব্যবসা বাণিজ্যের প্রসার খুবই কম, অর্থাৎ যারা শিক্ষিত হয় তারাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেকারত্ব থেকে বাঁচার জন্য তারা নিজের পৈতৃক সম্পত্তিতে চাষাবাদের কার্যক্রম শুরু করে এবং এভাবে মূলত পারিবারিক সম্পত্তির উপরে একটা বাড়তি চাপ তৈরি হয়। আর অনেক সময় দেখা যায় যে ভাইয়েরা সাধারণত জমিটা দেখাশোনা করে তাদের ভিতরে লোভ জাগ্রত হয়, লোভ জেগে ওঠে, তারা ওই সম্পত্তি বোনদেরকে দিতে চায় না বা বোনদেরকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। যদি কোনো ব্যক্তি এভাবে পারিবারিক সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করতে করে এবং বোনের সঠিক হিস্সা যদি বুঝিয়ে দিতে না চায় বা অন্য আরেকজন ভাইকে যদি অপেক্ষাকৃত দুর্বল জমি ভাগ করে দেয়, সেক্ষেত্রে সে সকল ভাই ও বোনেরা এখন চাইলে তারা এই উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত যে দায়িত্বশীলেরা রয়েছে তাদের কাছে ইনফর্ম করার মাধ্যমে বা তাদের কাছে আবেদন করার মাধ্যমে, অভিযোগ জানানোর মাধ্যমে খুব সহজেই তারা তাদের এই সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবে।
মনে রাখবেন, এই সম্পত্তিগুলো উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনার সময় অবশ্যই পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো পারিবারিক ভূমিদস্যু এ ধরনের অন্যায়মূলক কার্যক্রম করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যে সম্পত্তি তিনি যাকে প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে চায় না, তাকে ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে। ষষ্ঠ পর্যায়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, রেল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড এছাড়া সরকার বিভিন্ন সময়ে যে অধিগ্রহণ করেছিল, সেই অধিগ্রহণকৃত সম্পত্তি যারা বর্তমানে অবৈধভাবে দখল করে রেখেছে, যারা বর্তমানে সেখানে নিজেদের ইচ্ছা অনুযায়ী কোনো চাষাবাদ পরিচালনা করছে বা কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এমনকি অনেক ব্যক্তি আছে এই সকল সরকারের বিভিন্ন জমি, যেমন পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জমি, যেমন নদী নালা খাল বিলের জমি, অনেক ব্যক্তি আছে তারা ভরাট করে সেখানে প্লটের ব্যবসা করে, অর্থাৎ অবৈধভাবে তারা দলিল বানিয়েছে এবং অবৈধ দলিল অনুযায়ী নিজেরা ওই জমির মালিক এটা তারা প্রকাশ করে এবং প্রচার করার মাধ্যমে ওই জমি অনেক ব্যক্তির কাছে তারা বিক্রয়ও করে দিয়েছে। যারা ওই ধরনের বোকামির মাধ্যমে ওই জমি ক্রয় করেছে, তারা যদি শিক্ষিত ব্যক্তি হয়ে থাকে বা সমাজে যদি প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি হয়ে থাকে, তাহলেও তারা এই ভুয়া দলিল অনুযায়ী মূলত জমি টিকিয়ে রাখতে পারবে না। এখানে যিনি বিক্রেতা তিনি কিন্তু ভুয়া মালিক, যিনি ক্রয় করেছে উনি ভুয়া মালিক নয়, উনি সঠিক। তারপরে উনি যেহেতু যাচাই বাছাই করে জমিটা ক্রয় করেনি, সরকারি বিভিন্ন সংস্থার জমি, রেল অধিদপ্তরের জমি হতে পারে সেটা, পানি উন্নয়ন বোর্ডের জমি হতে পারে সেটা, এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি হতে পারে, এছাড়া সরকারি কোনো বন্দোবস্তকৃত জমি হতে পারে। এক কথায় এই জমি তিনি অজ্ঞতাবশত কেনার কারণে এখন তাকে পানিশমেন্ট স্বরূপ তার জমি ছেড়ে দিতে হবে। সরকারের সংস্থাগুলো জমি তারা নিজেরা বুঝে নেবে এবং যে ব্যক্তি এই ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছে যে এই 6 শ্রেণীর জমি বর্তমান সরকারের পক্ষ থেকে উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে আপনি যদি এই 6 শ্রেণীর আওতাভুক্ত পড়ে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে আপনি ভূমিদস্যুতা তৈরি করার মাধ্যমে অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে আপনি জমি ভোগ দখল করছেন, তাহলে অবশ্যই ইতিমধ্যে আপনার বিরুদ্ধে অভিযান পরিচালনার পূর্বেই আপনার অন্য যে সহ অংশীদার রয়েছে তাদেরকে সঠিকভাবে বা তাদের সঠিক হিস্সা অনুযায়ী তাদের সম্পত্তি বুঝিয়ে দেন। আর যদি এমন হয় যে আপনি পূর্বে ভুল করে রেকর্ড করেছিলেন বা আপনার পূর্বপুরুষ রেকর্ড করে অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করেছিল, তাহলে অবশ্যই আপনি এখন সচেতন হয়ে সেই রেকর্ড সংশোধনের ব্যবস্থা করার মাধ্যমে প্রকৃত মালিককে ওই জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।